সকলকে স্বাগত সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুকে। টেক্সটবুক সুপার কোচিং এর অফিসিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ পেছনে একটা দারুণ এনার্জেটিক একটা থাম্বনেল। কি লেখা আছে যেখানে? সফল হওয়ার এটাই ব্রহ্মাস্ত্র। ব্রহ্ম অস্ত্র মানে যে অস্ত্র দিয়ে আমরা সমস্ত কিছুকে ভেদ করতে পারি, সমস্ত কিছু পার করতে পারি। তুমি দেখতে পাচ্ছ এই ছবিটার বাদিক আর ডান দিকে দুরকম জিনিস রয়েছে। কি রয়েছে? একদিকে মানুষ হতাশাগ্রস্ত, একদিকে মানুষ জয় করছে। তার মানে কি দুটো মানুষ আলাদা? না, দুটো মানুষ কিন্তু কখনোই আলাদা নয়। যে মানুষটা কাল হতাশাগ্রস্ত ছিল সেই মানুষটা আজ জয়ের আনন্দ নিচ্ছে। আর আমি একজন শিক্ষক হয়ে তোমাকে এইটুকু বলতে পারি, কারণ শিক্ষক সত্তা এইটুকু তোমাদের বোঝাতে পারে যে হতাশ হওয়ার কোনো জায়গা নেই। কারণ হতাশ তারা হয় যারা হারতে জানে, আর যারা হেরে লড়তে জানে তারাই তো যোদ্ধা। আর প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু যোদ্ধা আসলে। আর এই যুদ্ধের মঞ্চ থেকে তুমি ছেড়ে যাও বা হেরে যাও, সেটা কোনো যোদ্ধার পরিচয় নয়। অনেকের মনে হতে পারে বয়স বেড়েছে, পড়াশুনোর সাথে যোগাযোগ নেই, তাহলে এখন কি করে আরও একবার কি শুরু করা যায়? আমরা 12 ফেল সিনেমাটা দেখেছি, যে 12 ফেল সিনেমাতে আমরা দেখতে পেয়েছি বারবার রিস্টার্ট করতে। তো এই রিস্টার্ট কিন্তু তোমাকে আমৃত্যু করতে হবে, সেটা তোমার জীবনের বিভিন্ন ক্রিয়াকলাপে হোক অথবা তোমার চাকরির পরীক্ষার জন্য হোক। তাহলে এই রিস্টার্ট করা তুমি যতদিন বন্ধ করে দেবে, মনে করছো রিস্টার্ট করবে না, সেই কিন্তু একটা কম্পিউটারের মতো সব কিছু কিন্তু হ্যাং হয়ে পড়ে থাকবে। তাই এই রিস্টার্ট যেখান থেকে খুশি করা যায়, যখন ইচ্ছে তখন করা যায়। তাহলে আজ কিছু কথা বলবো এই রিস্টার্ট নিয়ে, এই লড়াই নিয়ে, এই যুদ্ধ নিয়ে, যে আমরা আদেও পারবো কি না। আর এই যুদ্ধ জিততে গেলে, এই যুদ্ধের আসলে কি আমরা জানি, যে আমরা ইতিহাস ঘেঁটে দেখি যে যুদ্ধে জিততে গেলে কিন্তু আগে যুদ্ধের যে রণকৌশল সেটা সবার আগে ঠিক করতে হয়। আর রণকৌশল যদি তোমার ঠিক না থাকে তাহলে কিন্তু সেই যুদ্ধ একেবারে ব্যর্থ হওয়ার মতো। তাই আমি আজকের এই সেশনটাতে আমি সকলকে বলবো, যদি মনে করো সামান্য মোটিভেশন চাও, যদি মনে করো লড়াই করার আরেকবার একটা স্যাটিসফ্যাকশান বা আরেকবার একটা ইন্সপিরেশন চাও, এই ভিডিওটা এতটুকু স্কিপ করো না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তাহলে এবার আমি তোমাদের দেখাবো যুদ্ধের রণকৌশল কি করে করব। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মনের মধ্যে একটাই চিন্তা। কি চিন্তা? যে দ্য প্ল্যানিং, কোন প্ল্যানে এগোবো, প্ল্যানটা কি হবে, যে আমি যে জিতবো না হারবো তার প্ল্যানটা কি হবে। তাহলে এই প্ল্যানিং নিয়ে মাথার মধ্যে অনেক অনেক চিন্তা। সেই চিন্তা থেকে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে হাউ টু স্টার্ট, কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এই সমস্ত প্রশ্ন। কারণ আমার তো আর হচ্ছে না। তারপরের প্রশ্ন যেটা চলে আসে মাথার মধ্যে, কখন শুরু করব, কোথা থেকে শুরু করব বা কিভাবে শুরু করব আর কখন শুরু করব। এর পরের প্রশ্ন, হাউ মাচ, কতটা পড়ব। এটা কিন্তু সব থেকে বড় কথা। চাকরির প্রিপারেশান কিন্তু অথৈ সমুদ্র। তুমি যে অথৈ সমুদ্রে ঝাঁপ দাও, তোমাকে ডুবতেই হবে। এবার তোমাকে প্রপার সাঁতার কাটার কৌশল এবং প্রপার পথ জানতে হবে, যে এই পথে গেলে আমি সমুদ্র পার করে সমুদ্র মন্থন করে চলে আসব। তো এরপর যে প্রশ্ন তোমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে, কোনো এক সময় হয়তো আমার মধ্যেও ছিল, যখন আমার সমস্ত কিছু, আমার এই টিচিং প্রফেশনে আসার আগেও তো আমি নিশ্চয়ই একজন অ্যাসপিরিয়েন্ট ছিলাম। কিছু শারীরিক সমস্যার কারণে আমার এই চাকরির প্রফেশনে যাওয়াটা প্রায় হয়ে উঠলো না। সেটা অনেকে জানে, অনেকে জানে না। তো এই প্রশ্নটা কিন্তু আমারও ছিল, আমি কি পারবো, মানে আমার দ্বারা কি সম্ভব। কারণ আমাদের আশেপাশে মানুষ, দূর তোর দ্বারা কিছু হবে না। তো এই প্রশ্নের উত্তর এর পরপর তোমরা সব পাবে, মন দিয়ে জাস্ট ভিডিওটা দেখো। প্রশ্ন, আমি কি পারবো, মাথা আমরা ঠুকে পড়েছি। এর জন্য কি দরকার? এর জন্য দরকার ডিটারমিনেশন।
এর জন্য দরকার ইয়েস আমি পারবো, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। এই ডিটারমিনেশন যতক্ষণ না তুমি নিজে নিচ্ছ, জীবনে কারো কিছু হবে না। আর এই ডিটারমিনেশনগুলো কি? ডোন্ট লুজ হোপ। তুমি যদি হোপলেস হয়ে যাও, তুমি যদি আশাহত হও, তোমারকে ঘিরে থাকা যে সকল মানুষ, তোমার বাবা মা বা তোমার অন্য কেউ হতে পারে, যে তোমার আশায় বসে আছে যে আগামীতে আমাদের জীবনটা সুন্দর হবে, সেখানে তুমি যদি আশাহত হও, তাহলে তো আর কিছু থাকলোই না। আর মনে রাখবে, আবার বললাম, যোদ্ধারা আশাহত হয়নি। এরপর আমার একটা কথাই, ডিটারমিনেশন তখনই সম্ভব যখন তোমার যত ল্যাথার্জি, যত উইকনেস তুমি যখন কনভার্ট করতে পারছো তোমার স্ট্রেংথে। তোমার স্ট্রেংথ যেটা আছে সেটা সবাই জানে, তুমি তোমার উইকনেস সম্পর্কে সব থেকে বেশি অবগত তুমি। আর তুমি যদি এই উইকনেসকে স্ট্রেংথে কনভার্ট করতে পারো, তাহলে ইউ আর দ্য উইনার। এরপর মার্জ ইওর অল এনার্জিস ফর দ্য গোল। তোমার মনে প্রাণে যে শক্তি আছে, তুমি তোমার লক্ষ্যকে ভেদ করার জন্য ব্যবহার করো। তাহলেই হবে না আমি আজ করব, আমি ওটা পারতাম, এক সময় আমি এই সমস্ত ছিলাম না। আজকের দিনে দাঁড়িয়ে তোমার মধ্যে যত এনার্জি আছে, তুমি সেটাকে তোমার লক্ষ্যকে জয় করার জন্য তুমি তাকে একেবারে 100 নয়, পারলে 100% বেশি ব্যবহার করো। এরপর যদি আমরা দেখি, এরপর কি কাজ? এরপর জাস্ট ডু ইট। এবার করো, এবার লড়ো, এবারে করতে হবে। তো সুতরাং তোমাকে আশাহত হওয়া যাবে না। তোমার সকল উইকনেসগুলোকে, দুর্বলতাকে তোমার শক্তিশালী পয়েন্টে পরিণত করো, এবং তোমার যত নেগেটিভ এনার্জি হোক, পজিটিভ এনার্জি হোক, সব কিছুকে তোমার লক্ষ্য ভেদ করার কাজে করো, এবং আলটিমেটলি করো। জাস্ট ডু ইট। এরপর যে প্রশ্ন দাঁড়ায়, এটা কি আসলে? আসলে এটা কি? এটা কি জানো? তুমি যারা হেরে চলেছো, যারা হারছো, যাদের প্রিপারেশন একেবারে নেই, তারা ভাবছো আমার দ্বারা সরকারি চাকরিটা হওয়ার কথা না, আমি কিছু একটা করব, দেখি কিছুই তো হচ্ছে না, প্রাইভেট চাকরিরও খারাপ অবস্থা। দেখো, এটা একটা যুদ্ধ। আমি আমার স্টুডেন্টদের বরাবর যুদ্ধবাজ বলি। কেন যুদ্ধবাজ বলি? দেখো, আমি একটা কথা লিখেছি, ইট ইজ দ্য ওয়ার টু প্রুভ ইয়োর সেলফ এগেইন। এই বয়সে এসে তোমার কাছে আরও একটা লড়াই, যেখানে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে, নিজের পরিচয়, নিজের আইডেন্টিটিকে তুমি প্রমাণ করতে পারবে। আর আইডেন্টিটি যতক্ষণ না প্রুভ হচ্ছে, ততক্ষণ কিন্তু অমুকের ছেলে তমুকের ছেলেই বলে, বা অমুকের মেয়ে তমুকের মেয়ে বলেই তোমার পরিচয় থাকবে। তোমার নিজস্ব পরিচয়, তোমার একটা ভালো চাকরি। সিরিয়াস কথা, আমাদের সমাজ এভাবেই তৈরি হয়েছে, তোমার পরিচয় তোমার চাকরি। এরপর দিস ইজ দ্য চ্যালেঞ্জ টু ওভারকাম অল নেগেটিভিটি। মানে তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি, তোমার আশেপাশে সবার চাকরি হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, বাড়ির লোক তোমাকে বিভিন্নভাবে প্রভোক করছে, কি করবি কি করবি না। এই সমস্ত নেগেটিভিটিকে চ্যালেঞ্জ করার এই একটাই উপায়, শেষ লড়াইটা লড়া, মরণ কামড়টা দেওয়া। এবার প্রশ্ন, হাউ টু স্টার্ট? কিভাবে শুরু করব? প্রশ্ন তো তাই, হাউ টু স্টার্ট। এত গল্প বলছেন, শুরুটা কিভাবে করব? হাউ টু স্টার্ট, হাউ ডু আই স্টার্ট? নাও। কালকে নয়, পরশু নয়, একটু পরে নয়, এই মুহূর্তে, এখন তোমাকে শুরু করতে হবে, এক্ষুনি, যেভাবে হোক এই মুহূর্তে তোমাকে শুরু করতে হবে। এবং ফ্রম হোয়ার, কোথা থেকে শুরু করব? প্রশ্ন, কোথা থেকে শুরু করব, ফ্রম হোয়ার, এই প্রশ্নটা সবার আগে দাঁড়াচ্ছে, তাই না? তো কোথা থেকে তুমি শুরু করবে, কোন পথে হাঁটবে, কোন দিকে যাবে, এইদিকে যাবে না ওদিকে যাবে, এই দিক নির্ণয়টা হচ্ছে কি স্টার্টিং উইথ জিরো। শূন্য থেকে শুরু করে পূর্ণ হতে না জাস্ট কিছুদিন সময় লাগবে, যদি তোমার মধ্যে ওই প্রথমে যেটা বললাম ডিটারমিনেশন থাকে। ফ্রম দ্য ফাউন্ডেশন, এক্স্যাক্টলি যে বাড়ি তুমি তৈরি করতে যাচ্ছ, যে যুদ্ধে তুমি নামতে যাচ্ছ, তার রণকৌশল শূন্য থেকেই শুরু হবে, সেই স্ট্র্যাটেজি শূন্য থেকেই শুরু হবে, ফাউন্ডেশন থেকেই শুরু হবে। আর তোমার ফাউন্ডেশন যদি মারাত্মক হয়, আজকে তোমাকে কেউ কোনো যুদ্ধ হারাতে পারবে না, এটা
শুভম ঘোষের চ্যালেঞ্জ, তোমাকে ফাউন্ডেশন বড় করতেই হবে, তা না হলে কোনো দিনও কোনো যুদ্ধ তুমি জিততে পারবে না। তাহলে আমি তো কিছুই জানি না, প্রশ্ন তো মনের মধ্যে, আমি তো কিছুই জানি না, হাউ ক্যান আই? এই প্রশ্নের উত্তরও আমি তোমাকে দেব। আমি কি করে পারবো? আমি তো কিছুই জানি না, কিসের ফাউন্ডেশন, আমার তো জানা কিছু নেই। আমি তো সেই স্যার, আমি কিছু গতানুগতিক অঙ্ক করেছি, গতানুগতিক রিজনিং করেছি, গতানুগতিক জিকে অনলাইনার পড়েছি, গতানুগতিক কিছু ইংলিশের ইডিয়ামস ফ্রেজাল ভার্ব মুখস্থ করেছি, এর বাইরে তো আমার ধারণা নেই। এই ধারণাটাই বদলাতে হবে এবারে, যদি লক্ষ্যভেদ করতে হয়। হোয়াট টু স্টাডি, কি পড়ব? এখন প্রশ্ন, একটা চাকরি পেতে গেলে, সেটা যে কোনো চাকরি হোক, সেটা একদম নিম্নমানের চাকরি হোক, একটা উচ্চমানের, চাকরির মান হয় না, কাজের কোনো মান হয় না। ব্যাপারটা হচ্ছে সমাজ মান ঠিক করে দিয়েছে, এরা গ্রুপ ডি হবে, এই চাকরিতে গ্রুপ সির কাজ থাকবে। তো যে কোনো চাকরি পেতে গেলে, যে কোনো লক্ষ্য ভেদ করতে গেলে তোমাকে কোন কোন বিষয়গুলোর উপর নজর রাখতে হয়? বিশেষ করে নজর রাখতে হয় তোমাকে, নজর রাখতে হয় এই বিষয়গুলোর উপর। কোন বিষয়গুলো? জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, অঙ্ক, রিজনিং এবং ইংরেজি। এই পাঁচটা বিষয় দেখতে এইটুকু মনে হচ্ছে, এই পাঁচটা বিষয় এমন কিছু না, কিন্তু তুমি স্কুল লাইফে অনেক কিছু পড়েছো, তুমি তোমার কলেজ লাইফে অনেক কিছু পড়েছো, এটা যে অনেক কিছু তা না। তুমি চাইছো না, তোমার এনার্জি কুলোচ্ছে না। ওই যে বললাম, যদি তোমার মধ্যে খিদে থাকে, যদি তোমার মধ্যে ওই তাড়না থাকে যে আমার উপর আরও 10টা মানুষ ডিপেন্ড করে আছে, আমার একটা চাকরি তাদের জীবন বদলাবে, শুধু তোমার জীবন বদলাবে না, তাহলে এই পাঁচটা বিষয়ে তোমার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান দরকার। জ্ঞান, আবার বলছি, পুঙ্খানুপুঙ্খ জ্ঞান দরকার হলে 5টা চাকরি পাবে। আর যদি ওই অল্প 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 করে পড়ো, একটা চাকরির শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে। পুঙ্খানুপুঙ্খ জ্ঞান। তাহলে জিকের মধ্যে কি পড়তে হবে? জিকের মধ্যে কি পড়তে হবে? জিকের মধ্যে কি পড়তে হবে স্যার? জিকের মধ্যে পড়তে হবে এই কয়েকটা টপিক, তোমাকে খুব মন দিয়ে পড়তে হবে। ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ভারতীয় সংবিধান, স্ট্যাটিক জিকে এবং সাম্প্রতিক ঘটনাবলী। এই 5টা জিনিস তোমাকে থ্রু আউট পড়তে হবে, অনলাইন আর নয়, থ্রু আউট পড়তে হবে। ইতিহাস তোমাকে প্রাচীন যুগ পড়তে হবে, ইতিহাস তোমাকে মধ্যযুগ পড়তে হবে, ইতিহাস তোমাকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম পড়তে হবে। ঠিক একইভাবে ভূগোল তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা শিল্প হোক, সেটা ভারতের ভৌগোলিক অবস্থান হোক, বা পশ্চিমবঙ্গ সম্পর্কে হোক, অথবা আমাদের পৃথিবী সম্পর্কে হোক, তোমাকে সব কটা ডিটেলে পড়তে হবে। এরপর ইকোনমিক্স, একেবারে এই ইকোনমিক্স থেকে তুমি কোনোদিনও জিডিপি, জিএনপি, এনএনপি এগুলো তুমি কোনোদিনও মুখস্থ করে পারবে না, তোমাকে এর ক্যালকুলেশন শিখতে হবে। তাহলেই তুমি দেখো স্যার, ইকোনমিক্স থেকে তো একটা বা দুটো আসে, ওই একটা বা দুটোই তোমার কাট অফ তৈরি করতে পারে। তাহলে পড়তে হবে, এমন কোনো ব্যাপার না কিন্তু তৈরি করা, ভাবছো অনেক কিছুই, তৈরি যদি তুমি নিজেকে করতে পারো, দেখবে একটা সময়, আজ এই ভিডিওটা যদি সত্যি সত্যি তোমার কাজে লাগে, একদিন বলবে স্যার আপনি কোনো ভুল কথা বলেননি। ঠিক একইভাবে ভারতীয় যে পলিটি, সেটা মারাত্মক ইন্টারেস্টিং, যদি ইন্টারেস্ট নিয়ে পড়তে পারো, এত ধারা, এত কিছু, যে কোনটা চুরি করলে কোন ধারা, এসসি এসটি ওবিসির ধারা, তোমার মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, আমাদের প্রস্তাবনা, কত কিছু, প্রেসিডেন্টের কত স্যালারি, রাজ্যপালের কত স্যালারি, প্রধানমন্ত্রীর কত স্যালারি, ক্যাবিনেট কি সুন্দর হয়। তো এই যে এই জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, ইন্টারেস্ট তোমাকে তৈরি করতে হবে, মজা নিতে হবে, চোখ কান নাক বুক বুঝে, লোকে বলতে থাকুক হবে না, তুমি খেলা দেখাবে। এরপর যদি আমরা দেখি, এরপর যে সাবজেক্টগুলো এরপরে যেটা রয়েছে, দেখো, জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ডিটেলে পড়তে হবে, একেবারে ফিজিক্সের ইউনিট থেকে শুরু করে ইলেকট্রিসিটি পর্যন্ত, কেমিস্ট্রির ম্যাটার থেকে একেবারে তোমাকে জৈব রসায়ন পর্যন্ত, বায়োলজির একেবারে ক্লাসিফিকেশন থেকে একেবারে হরমোন থেকে শুরু করে এভরিথিং মন দিয়ে পড়তে হবে। আর অঙ্কের তো দুটো পার্ট, তার জন্য আমার উপর ভরসা করে অঙ্কটা ছেড়ে দিও। অ্যাডভান্স এবং অ্যারিথমেটিক ফাটাফাটিভাবে, অন্তত প্রায় কম করে হলেও তোমাকে 49টা চ্যাপ্টার, কম করে হলেও তোমাকে 49টা চ্যাপ্টার করতে হবে। কটা? 49টা চ্যাপ্টার।
সম্ভব? আরে বস, আমার কাছে যারা অঙ্ক করেছে তারা সব অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এটা আমার ফিডব্যাক নয়, এটা স্টুডেন্টরা বলে। আমি সেগুলো কোনোদিনও শো করে দেখাই না। তো যাই হোক, এত বড়াই করার কিছুই নেই। ঠিক আছে, এরপর কি আছে? এরপর যেটা আছে তোমার রিজনিংয়ের মধ্যে দুটো টাইপ, ভার্বাল এবং নন ভার্বাল। ইংরেজিতে গ্রামার, রাইটিং, আনসিন, এরর, পিকিউআরএস, সো অন। ইংরেজিতে অনেক কিছু আছে। সেই ইংরেজিটাও যদি দেখো ভালো চাকরি পেতে গেলে ইংরেজি পড়তে হবে। ওই যে ভালো খারাপ সমাজ তো অলরেডি ঠিক করে রেখেছে কোনটা ভালো কোনটা খারাপ, তো সেই জন্য ইংরেজি মাস্ট। সামনে পিএসসি ক্লার্কশিপ আছে, সামনে তোমার এসএসসি এমটিএস আছে, এসএসসি সিজিএল আছে, সিএইচএসএল আছে, প্রত্যেকটাতে ইংরেজি কাট অফ তৈরি। এমটিএস তো ইংরেজি আর জিকেই কাট অফ তৈরি করবে। এসএসসি জিডি আসছে, মিসলেনিয়াস রয়েছে, ইংরেজি ছাড়া গতি নেই। তাই ইংরেজিকে তোমরা ওভারলুক করো, শুধুমাত্র ওই ডাব্লিউবিপি এটার উপরে বেস করে আছো। দেখো পরিষ্কার কথা বলছি, নিজেকে যদি কমপ্লিট তৈরি করতে পারো, তুমি অপশান তোমাকে তৈরি করতে হবে যে আমি 5টা চাকরির জন্য তৈরি। এখন তুমি নিজেকে যদি সীমাবদ্ধ করো, তাই এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসো, বেরিয়ে এসে নিজেকে সীমাহীন করো যে আই ক্যান উইন, আমি সব কিছুতে পারদর্শী। কারণ একটা অ্যাসপিরিয়েন্ট যদি সব কিছুতে পারদর্শী না হয়, তাহলে সত্যি তার যুদ্ধে জেতা কিন্তু খুব কঠিন। এরপর সিরিয়াসলি করতে হবে মারাত্মক স্টাডি, দিনে 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। তুমি পৃথিবীর যে কোনো বড় বড় সংস্থার যে কোনো নোটস নিয়ে আসো, কোর্স নিয়ে নাও, কিচ্ছু হবে না, তোমাকে পড়তে হবে, ডেঞ্জারে স্টাডি করতে হবে। এরপর নিজেকে নোট বানাতে হবে, সেলফ নোট তোমাকে বানানো শিখতে হবে, মেকিং থ্রু লেকচার অ্যান্ড বুকস। একদম যে টিচারের লেকচার দেখছো, সেই লেকচার এবং বইকে মিলিয়ে তুমি তোমার একটা একদম সম্পূর্ণ মৌলিক নোট তোমাকে বানাতে হবে, তাহলেই দেখবে তোমার সিলেকশন পাক্কা। কারো নোটের ওপর ভরসা করো না, সেটা যে বড় শিক্ষকই হোক না কেন, তার নোটস থেকে 80% নাও, তুমি বই থেকে 20% নাও, আর বাকিটা তোমার সব কিছু মিলিয়ে মিশে একটা ফাটাফাটি নোট তৈরি করো। দেখবে তোমার সিলেকশন হওয়ার পর সেই নোটটাও বাজারে চড়া দামে বিক্রি হয় আজকাল। কেন হয়? কারণ মানুষ জানতে চায় যে অ্যাসপিরেন্টরা যে সাফল্য পেল সে কি স্ট্যান্ডার্ডে পড়াশুনো করতো। স্ট্যান্ডার্ড ম্যাটার করে, পড়াশুনোর স্ট্যান্ডার্ড ম্যাটার করে। এরপর নিজেকে যাচাই করতে আনলিমিটেড, শুধু মক টেস্ট দিলে হবে না, আনলিমিটেড মক টেস্ট দিতে থাকতে হবে। কারণ টাইমের মধ্যে তোমাকে সময়কে বাঁধতে হবে, টাইমের মধ্যে তোমাকে পরীক্ষা শেষ করতে হবে। যদি 60 মিনিট সময় থাকে কোনো পরীক্ষাতে, তুমি এত মক টেস্ট দেবে তোমার সেটা 50 মিনিটে কভার হয়ে যাবে, আর 10 মিনিট তোমার রিভিশন টাইম থাকবে। এবার এর জন্য তো কি বললাম, তুমি পৃথিবীতে যাই করো না কেন, গান শিখতে চাও, তোমাকে রীতিমতো সারগম রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। গান থেকে তুমি যদি তোমার নিজের কেরিয়ার বানাতে চাও, তুমি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমাকে সারগম প্র্যাকটিস করতে হবে। তুমি কোনো বাদ্যযন্ত্র বাজাতে যাও, তোমাকে রীতিমতো সেই বাদ্যযন্ত্র নিয়মিত প্র্যাকটিস করতে হবে, আনলিমিটেড প্র্যাকটিস। আসলে ওই আনলিমিটেড প্র্যাকটিস আর আনলিমিটেড মক টেস্ট সেম, এক্স্যাক্টলি। তোমাকে অভ্যাস, একটা মানুষের সব কিছু, মেরিট কোনো ব্যাপার না, মেরিট ডাজেন্ট ম্যাটার, মেরিট পরিষ্কার কথা, মেরিট ডাজেন্ট ম্যাটার। কারণ প্রচুর মেরিটোরিয়াস মানুষ জীবনে প্রচুরভাবে অসফল, কারণ তাদের মেরিটটা তাদের অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই মেরিটটাকে কখনো অহংকার করো না। যদি তোমার মেরিট থাকে, আমি তো কুর্নিশ জানাচ্ছি, সেই মেরিটটাকে তোমার অস্ত্র বানাও, অহংকার করো না, আমি পারি, আমার দ্বারা এগুলো সব হয়, কিন্তু না, অভ্যাস শেষ কথা। বিরাট কোহলিও দুর্ধর্ষ খেলে, কিন্তু মাঝে মাঝে বিরাট কোহলিও কিন্তু হেরে যায়, কারণ প্র্যাকটিসের অভাব থাকলে সব কিছুতেই কিন্তু ফেলিয়ার আসবে। আমরা দেখলাম বিরাট কোহলি মারাত্মক প্র্যাকটিস করা শুরু করলো, আবার দুর্ধর্ষ পারফর্ম করলো। প্র্যাকটিস, স্ট্র্যাটেজি, এই দুটো মারাত্মক দরকার জীবনে যে কোনো ফিল্ডে তোমাকে অ্যাচিভ করতে গেলে। এখন এরপর যে প্রশ্নটা তোমার কাছে দাঁড়াবে, সেই প্রশ্নটা হচ্ছে, এরপর ফাইনাল তোমাকে যেটা করতে হবে, এটা আমি বলে থাকি কারণ প্রচুর স্টেজ পারফর্ম করেছি আমি, স্টেজে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে প্রচুর মানুষের সামনে কথা বলেছি, মানুষ শুনেছে। তো সেটা আমার লাইফ থেকে নেওয়া একটা 3P রুল,
সবার লাইফেই প্রযোজ্য। এই 3টে রুল যে জীবনে ফলো করবে তাকে সামনে দাঁড়িয়ে থাকতে, আবার বলছি, সামনে দাঁড়িয়ে থাকতে কেউ ঠেকাতে পারবে না। রুল নাম্বার 1, প্রিপেয়ার, নিজের প্রস্তুতি, মারাত্মকভাবে নিজের প্রস্তুতি নাও। তারপর প্র্যাকটিস, প্রিপেয়ারের পরে ভয়ঙ্কর প্র্যাকটিস, যেটাকে আনলিমিটেড মক টেস্ট বললাম। তারপর তো যুদ্ধের রণাঙ্গনে তুমি দাঁড়িয়ে রয়েছো। দেন পারফর্ম, প্রিপেয়ার, প্র্যাকটিস, পারফর্ম, দ্য 3P রুল অফ লাইফ, দ্য 3P রুল অফ অ্যাসপিরেশন, দ্য 3P রুল অফ সিলেকশন। এই 3টে রুল তুমি যদি মানতে পারো, তোমাকে কেউ কোনোদিনও কোথাও ঠেকাতে পারবে না, কেউ না। নো ওয়ান ক্যান স্টপ ইউ। দ্য 3P রুল, প্রিপেয়ার, প্র্যাকটিস অ্যান্ড পারফর্ম। ব্যাস, এইটুকুই তো লাইফে, আর কিছু নেই। এই তো সব বলে দিলাম। এইটুকুকে অ্যাচিভ করা সম্ভব নেই, এইটুকু সিলেবাস। এইবার প্রশ্ন, এইবার কি হবে? এইবার তুমি জিতে গেলে। ইউ ক্যান উইন। ইয়েস, ইউ ক্যান উইন। তোমার জয়ের ধ্বজা কেউ ঠেকাতে পারবে না। আমার কথা বিশ্বাস না হলে ইউ ক্যান উইন নামে একটা বই আছে শিবখারা স্যারের। এই শিবখেরা স্যারের বইটা একবার পড়ে দেখো, হতাশার সব এক মুহূর্তে কেটে যাবে। বই পড়ো। এখন সব থেকে প্রশ্ন যে স্যার আমার কাছে তো রিসোর্স নেই, আমি এত কিছু পাবো কোথায়? আমার এত বই কেনার ক্ষমতা নেই, আমার এত কিছু বড় দামি কোর্স কেনার কোনো ক্ষমতা নেই, তাহলে এত রিসোর্স আমি কোথায় পাবো? আর সেটা কি সাধ্যের মধ্যে সম্ভব? তার উত্তর এবার আমি দেব। বিশ্বাস করবে কি করবে না, দেখো আজকে দিনে দাঁড়িয়ে আমি বললাম কেন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কথা আমি কেন বললাম? এই ফাউন্ডেশনের কথা এই কারণে বললাম, যেখানে আমি অঙ্ক তোমাকে করাবো, এইখানে তুমি অ্যারিথমেটিকে তুমি দেখতে পাচ্ছ নিয়ার অ্যাবাউট অ্যারিথমেটিকে আছে, এখানে তুমি 12 আর 7 19টা দেখতে পাচ্ছ, নিয়ার অ্যাবাউট 26টা চ্যাপ্টার আছে অ্যারিথমেটিকে। ঠিক আছে, 26টা চ্যাপ্টার আছে অ্যারিথমেটিকে। ঠিক একইভাবে তুমি যদি দেখো অ্যাডভান্সে নিয়ার অ্যাবাউট 20টা চ্যাপ্টার আছে। তাহলে সব মিলিয়ে প্রায় আমি তোমাকে বলছি 50টার কাছাকাছি টপিক আছে। এই 50টা টপিক সত্যিই নিজে নিজে উদ্ধার করা সম্ভব না। আমার লাইফেও সম্ভব ছিল না যে আমি বিরাট দিগ্গজ কিছু ছিলাম, আমি নিজে নিজে সব করছি। আমারও কেউ পথপ্রদর্শক ছিল, আমারও কেউ গাইডেন্স ছিল, আমাকেও কারো না কারো সহায় হতে হয়েছে। আমিও কারো না কারো কাছ থেকে অঙ্ক শিখেছি, আমি আকাশ থেকে পড়েছি, বা আমার বিরাট জ্ঞানের ভাণ্ডার দিয়ে আমি কোনোদিনও অঙ্ক সলিউশন করতে পারিনি। আমাকেও কারো গাইড নিতে হয়েছে। আমি বলছি না কারো সাহায্য নিতে হয়েছে, গাইড নিতে হয়েছে। তিনি গাইড করেছেন, আমি তার পথ মেনে চলেছি, আজকের দিনে দাঁড়িয়ে অঙ্ক করাচ্ছি। এটা একটা ফ্যাক্ট। তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রায় 50টা চ্যাপ্টার তুমি কভার করবে এই অঙ্কের সেশনে। তাহলে ভাবো বাকিগুলোতে কি হবে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ক টাকার মধ্যে, আমি তোমাকে বলছি এই আজকের দিনে দাঁড়িয়ে মাত্র 2056 টাকায়, মাত্র 2056 টাকায়, আজকের দিনে দাঁড়িয়ে মাত্র 2056 টাকায় তুমি সব কিছু পেয়ে যাচ্ছ। সব কি পাচ্ছি সব কিছু পেয়ে যাচ্ছ 2056 টাকায়। এই কুপন কোড তুমি ব্যবহার করো, এবং তুমি এতে সব কিছু এভরিথিং পেয়ে যাচ্ছ। সব কিছু কি পাচ্ছ? অঙ্ক, জিকে, ইংলিশ, রিজনিং এবং জিকে, পুরো টোটাল ফাউন্ডেশন 2056 টাকায়। আজকের দিনের জন্য এটার ভ্যালিডিটি থাকছে 16 মাস, অর্থাৎ 1 বছর 4 মাস এর ভ্যালিডিটি থাকছে। 1 বছর 4 মাস এর ভ্যালিডিটি থাকছে, 16 মাস। এটার প্রাইস থাকে নর্মাল সময়ে 2999 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 2056 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। তোমাকে কিচ্ছু করতে হবে না। এই কুপন কোড অথবা তুমি হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে 7001630649, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।
তুমি সব কিছু আনলিমিটেড মক টেস্ট কি কি পাচ্ছ আমি শেষে দেখাচ্ছি। এবার যদি মনে করো না অনেকের আছে আমার জিকে ভালো, অঙ্ক ভালো, আমার ইংরেজি দরকার, তো দেখো তোমার যদি মনে হয় যে শুধু আমার দরকার নেই, আমি শুধু অঙ্ক নেব, অঙ্ক শুধু নাও 822 টাকা পড়বে, শুধু ইংলিশ নাও সিঙ্গেল 822 টাকা পড়বে, শুধু জিকে নাও 1027 টাকা পড়বে, শুধু সায়েন্স নাও 419 টাকা পড়বে। এই দেখো, এই হচ্ছে পুরো ফাউন্ডেশনের গল্প। এই 5টা মানুষ যাদেরকে তুমি খুব ভালো করে চেনো তারা তোমাকে ডিটেল তোমাকে পড়াবে এই ফাউন্ডেশনে। দেন কোন কোন পরীক্ষা কভার হতে চলেছে, এসএসসি, ডাব্লিউবিপিএসসি, কলকাতা পুলিশ, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, তুমি যে পরীক্ষা তুলে নাও সব পরীক্ষা তোমার এক কোর্সে ক্লিয়ার হবে। আলাদা কোনো কোর্স কিনতে হবে না, কারণ আমরা তোমার ভিত তৈরি করব, আর তুমি বাড়ি বানিয়ে 4তলা 5তলা বানাবে। আর কিচ্ছু নিতে হবে না, কোনো স্পেসিফিক কোর্স কেনার দরকার নেই, শুধু ফাউন্ডেশন। তুমি যদি আমার কথা বলছি 2000 টাকা বিশ্বাস করে তুমি ইনভেস্ট করো, যদি মনে হয় তুমি 1 মাস পরে আমাকে বলো স্যার আপনারা জঘন্য পড়াচ্ছেন, আপনাদের জন্য আমার ক্ষতি হয়ে গেল, আমি আমার ব্যক্তিগতভাবে আমি তোমাকে রিফান্ড করব। আমি লিখে দিলাম, আজকের ভিডিও তুমি রেকর্ড করে তুমি প্রয়োজনে কোর্টে যেতে পারো যে স্যার টাকা রিফান্ড দেবে বলেছিল। আর এটাও সত্যি, টাকা তুমি এমনিও রিফান্ড পাবে যদি এই ফাউন্ডেশন কোর্স করে তোমার যদি সিলেকশন হয়, রিফান্ড 100% রিফান্ড। তুমি সিলেকশনের কপি দেখাও, তোমার রিফান্ড তুমি নিয়ে যাও, এটা তুমি এমনিই পাবে। আর যদি মনে হয় আমরা কেউ ঠকালাম, তুমি আমাকে বলো স্যার আমার পয়সা ফেরত দিন, ইয়েস আই ক্যান পে ইউ। ভিডিওটা রেকর্ড করে রেখে তুমি কোর্টে যেতে পারো। এত বড় কথা শুভম ঘোষ দাঁড়িয়ে বলে গেল। তাহলে কি কি ফিচার্স থাকছে সেটা একবার দেখে নি, ফিচার্সটা একবার দেখে নি। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, যাই হোক। সুপার গাইডেন্স, একদম ফাউন্ডেশন থেকে শুরু, বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল বাংলায়, 600 ঘন্টার বেশি টোটাল লাইভ ক্লাস, 4000-এর বেশি প্র্যাকটিস প্রশ্ন, 4000-এর বেশি মক টেস্ট এবং টেক্সট বুক পাস প্রো ফ্রি, যেখানে তোমরা 70,000-এর বেশি মক টেস্ট দিতে পারবে। ব্যাস, আর কি বলবো। 600 ঘন্টার লাইভ ক্লাস, সব বাংলা ইংরেজিতে নোট, 4000-এর বেশি প্র্যাকটিস প্রশ্ন, 4000-এর বেশি মক টেস্ট, আর সারা ভারতবর্ষের মক টেস্ট তো রইলই। ব্যাস, ভিডিওটাকে আর বড় করব না। যদি প্রয়োজন মনে করো এই দাদা বা এই স্যারের কথা মনে কাজে লাগবে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে শুধুই অশান্তি। তাই অশান্তি করে লাভ নেই, মনের মধ্যে শান্তি আনতে এত বড় একটা ভিডিও করলাম। যদি ভালো লাগে, যদি এতটুকু উপকৃত হয় এই ভিডিও থেকে, কমেন্ট করে জানিও। আর যদি খুব খারাপ লাগে, মনে হয় শুধু বিজনেস করতে এলাম, সেটাও বলে যেও যে আপনারা বিজনেসই করেন। আমি সরাসরি কথা বলি, সামনাসামনি চোখে চোখ রেখে কথা বলি। ব্যাস, ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো সমস্যায় পড়ো, আবার বলছি, কোনো কোর্সের জন্য জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দাও, তোমার কাছে সমস্ত কিছু এক নিমেষে চলে আসবে। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।